জাহিন সম্পূর্ণ অচেতন, তাকে হাসপাতালে আনা হয়েছে। গায়ে সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে। হাসপাতাল ভরে গেছে নেতাকর্মী, উৎসুক জনতায়। ডাক্তার নার্সরা ছোটাছুটি করছে। জাহিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। হাসপাতালের হুইলস হওয়ার কারণের জন্য রোগীদের অনেক সমস্যা হচ্ছে, যার জন্য নুহাস তাদের হাসপাতাল খালি করতে অনুরোধ করছে। কিন্তু এক পাও নড়ছে না তারা। তাদের উদ্দেশ্য যেন একটাই, তাদের নেতা সুস্থতার খবর না পাওয়া অবধি এক পাও নড়বে না। এক প্রকার বাধ্য হয়ে পুলিশের সহায়তায় হাসপাতাল খালি করানো হয়েছে। এর মাঝে অয়ন্তীকে নিয়ে একই হাসপাতালে এসেছে। তাকে ভর্তি করানো হয়েছে। জাহিন 3rd ফ্লোরে আর অয়ন্তী 2nd ফ্লোরে। এই দুঃসময়ে খুশির এক সংবাদ পেয়েছে শেখ পরিবার। অয়ন্তী অন্তঃসত্ত্বা। এই খুশির সংবাদ যেন শেখ পরিবারকে খুশি করার পরিবর্তে চিন্তায় ফেলে দিয়েছে। জহুরা বেগম এই কথা শুনে যেন আরো ভেঙে পড়েছেন। ছেলের এই অবস্থা, আর এদিকে অয়ন্তীর দেহে ছেলের একটি অংশ বেড়ে উঠছে। কি অপেক্ষা করছে ভবিষ্যতে তাদের জন্য? এই দিনটা অভিশপ্ত, আর অভিশপ্ত রয়ে গেল শেখ বংশের জন্য। অয়ন্তীর জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরাটা যেন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পাগলের ন্যায় আচরণ করা শুরু করে দিয়েছে অয়ন্তী। জাহিনের কাছে যাবে বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। কিন্তু বললেই তো আর যেতে পারবে না তার নেতামশাইয়ের কাছে। অয়ন্তীকে সকলে বুঝিয়েছে, কিন্তু অয়ন্তী যেন আজ বাচ্চার মতো আচরণ শুরু করে দিয়েছে। মুখে শুধু একটাই কথা, নেতামশাইয়ের কাছে যাব, শুধু একবার যাব। অয়ন্তীর শরীরের অবনতি দেখে এক প্রকার বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে ডাক্তার, যারা এক কোণে বসে চোখের জল ফেলছে। একদিকে ভাইয়ের এই করুণ অবস্থা, আরেকদিকে ভাবির এই পাগলামি যেন ভেতর থেকে গুমড়ে দিয়েছে মেয়েটাকে। আর কয়েক মাস পর বাড়িতে একটা ছোট্ট সদস্য আসবে। এই ছোট্ট সদস্যের আসার আনন্দটা যেন বিষাদের পরিণত হয়েছে। যদি ভাইয়ের কিছু একটা হয়ে যায়, তাহলে ভাবিকে কি করে সামাল দিবে ভেবেই যারার বুকটা কেঁপে উঠল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে যারা পাশে ফিরে তাকায়। নুহাস রক্তমাখা শরীর নিয়ে বসে আছে। রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। যারা স্থির চোখে তার দিকে চেয়ে ভাঙা কণ্ঠে বলল, ভাইয়ার রক্ত লেগে আছে তোমার গায়ে। নুহাস রক্তমাখা শার্টটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। 5 বছর আগে এই দিনটাতে এমন ভাবেই আরেক ভাইকে নিয়ে এসেছিল হাসপাতালে, কিন্তু সুস্থ শরীরে নয়, বরং ফিরে নিয়ে যেতে হয়েছিল এক ঠান্ডা প্রাণহীন শরীর। এবারও কি এমন হবে? না না, এসবের পুনরাবৃত্তি যেন আর না হয়। মনে প্রাণে নুহাস আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে। 5 বছর আগের ঘটনা যদি পুনরায় ঘটে, তাহলে শেখ পরিবারটা শেষ হয়ে যাবে চোখের পলকে। নুহাস শুকনো ঢোক গিলে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। ভাইয়াকে ছুরি কে মেরেছে? এখনো জানা যায়নি কার নির্দেশে কাজটি করেছে ছেলেটি। তবে সবাই সন্দেহ করছে খলিল তালুকদারের কোনো পোষা কুকুর কাজটা করেছে প্রতিশোধ নিতে। যারা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথাটা নুহাসের কাঁধে হেলিয়ে দেয়। নুহাসও ধীরে ধীরে যারা ছোট্ট হাতটা নিজের শক্তপোক্ত হাতের আঁচলে নিয়ে ভরসা রাখতে বলে আল্লাহর উপরে। কিন্তু নুহাস যারাকে সান্ত্বনা দিলেও নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে না। বারবার ওই অপ্রত্যাশিত ঘটনা ভেসে উঠছে দু চোখে। কয়েক প্রহর আগের ঘটনা। সবকিছু ভালোই নির্বিঘ্নে চলছিল। এতিম অসহায় সকল মানুষদের খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর পর প্রত্যেককে একটা করে চাদর বিতরণ করা হচ্ছিল। এই চাদর বিতরণের কাজটা জাহিন নিজে করছে। জাহিন একে একে সবাইকে চাদর বিলিয়ে দিচ্ছে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের। কিন্তু কে জানতো 16 বছরের এক নাবালক ছেলের হাতে জাহিন ক্ষত বিক্ষত হবে। ছেলেটি সবার মতোই জাহিনের কাছে এসে দাঁড়িয়েছে চাদর নেওয়ার জন্য। ছেলেটির শরীর হাঁটু অবধি চাদর দিয়ে ঢাকা। জাহিন নতুন চাদরটি নিয়ে ছেলেটির দিকে এগিয়ে দিল, কিন্তু হাত বাড়ালো না।
জাহিন বিনিময়ের স্বরে বলল। কি হলো নাও? ছেলেটি অনুনয় কণ্ঠে বলল। আপনি চাদরটি পরিয়ে দিবেন আমার গায়ে। জাহিন হেসে বলল। আমি পরিয়ে দিব। আচ্ছা দাঁড়াও। জাহিন চাদরের ভাঁজ খুলে ছেলেটার কাছে এসে পেছন থেকে ছেলেটির দু কাঁধে চাদরটা পেঁচাতেই জাহিন চাপা গলায় আর্তনাদ করে ওঠে। চোখ ভর্তি জল নিয়ে ছেলেটার দিকে তাকায়, বোঝার চেষ্টা করছে ছেলেটার মনের ভাব। কি আক্রোশ আছে ছেলেটার মনে তাকে নিয়ে, যে এভাবে তাকে ছুরি মারল। আবারও আর্তনাদ করে উঠে জাহিন, যেন পুনরায় আঘাত করেছে। জাহিনের আর্তনাদ পাশে থাকা নুহাস রিহানের কানে গেল না। চারপাশে এত হই হুল্লোড়ের জন্য জাহিন কেশে উঠার সাথে সাথে মুখ ভর্তি রক্ত বমি করে বসে। মুহূর্তের মাঝেই হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে মাটিতে। নুহাস রিহান এই দৃশ্য দেখে ভাই বলে চেঁচিয়ে ওঠে। তৎক্ষণাৎ ছেলেটা দৌড় মারে। শান্ত পরিবেশ হয়ে ওঠে অশান্ত। আজমল শেখ খাওয়ার সাইডে ছিলেন। এই ঘটনা শুনে ছুটে আসে ছেলের কাছে। ছেলেকে দু হাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে চেঁচিয়ে উঠেন। জাহিন, বাবা মার কি হয়েছে? কি করে হলো এসব? রিহান বলল। বাবা ভাইকে হাসপাতালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্স কল দিয়েছি, তারা এখনই এসে পড়বে। এর মাঝে জানা গেছে ছেলেটিকে ধরা হয়েছে আর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তৃণব হাসছে, গগন কাঁপিয়ে সে হাসছে। আজ যেন তার কলিজা ঠান্ডা হয়েছে। বারবার জাহিনকে ছুরির আঘাত করার নিউজটা শুনছে সে। যেন যত শুনছে তত তার কলিজাতে একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। শেখ পরিবারের জন্য এই দিনটাকে আবারও বিভীষিকাময় গড়ে তুলতে পেরে নিজেকে নিজে বাহবা দিচ্ছে। জাহিন যদি নাও মরে তাতে তৃণবের আফসোস নেই। সে চায় জাহিন বেঁচে থাকুক। জাহিন যদি একেবারে মরে যায় তাহলে কার সাথে এই ছোড়াছুড়ি খেলা খেলবে? জাহিন তাকে নিজ হাতে ছুঁয়ে দিয়েছিল, কিন্তু বিনিময়ে সে নিজ থেকে ছুঁয়ে দেয়নি, অন্য কাউকে দিয়ে সে ছুঁয়ে দিয়েছে। যদি সে ছুঁয়ে দিত জাহিনকে তাহলে আরো গভীরভাবে ছুঁয়ে দিত, কিন্তু তৃণব ভালো মানুষ, তাই নিজ থেকে ছুঁয়ে দেয়নি, বরং এক নাবালকের মাধ্যমে ছুঁয়ে দিয়েছে। যে ছেলেটি রাস্তায় ঘুরে বেড়ায় আর রাত নামলেই মেতে উঠে নেশায়। এই নেশা জোগাড় করার টাকার লোভ দেখিয়ে ছেলেটিকে দিয়ে তৃণব নিজের কার্যসিদ্ধি হাসিল করে নেয়, কিন্তু সশরীরে ছেলেটির কাছে যায়নি। তার লোক গিয়েছে ছেলেটির নিকটে। অপারেশন করার 2.5 ঘন্টা পর জাহিনের জ্ঞান ফিরেছে। মোট 5টা সেলাই লেগেছে পেটে। একে একে সকলের দেখা করছে জাহিনের সাথে, কিন্তু জাহিনের চোখ খুঁজে বেড়াচ্ছে অয়ন্তীকে। মেয়েটা কোথায় আছে? আসছে না কেন তার কাছে? সুস্থ আছে তো, নাকি তার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে? এত কোমল হৃদয়ের কেন এই মেয়ে? কথায় তাকে সেবা করবে তা না, নিজে অসুস্থ হয়ে গেছে। নুহাস এসেছে। চেয়ার টেনে জাহিনের বেডের পাশে বসে ধীর কণ্ঠে বলল। ভাই তুমি ঠিক আছে তো? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। আমি তো দুর্বল নই যে সামান্য ছুরি আঘাত আমাকে ঘায়ল করবে। মোট 5 সেলাইটা লেগেছে ভাই। জাহিন পেট ব্যথা অনুভব করলো, কিন্তু তা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ঢোক গিলে বলল। এই কাজটার পেছনে কার হাত আছে জানা গেছে? না ভাই, জানা জানি। যে ছেলেটা তোমাকে ছুরি মেরেছে সে একজন নাবালক, আর সে ছেলেটি ড্রাগ এডিক্টেড। সারা 1000টা প্রশ্ন করেছে, কিন্তু টু শব্দ করেনি ছেলেটি। নাবালক হওয়ার দরুন সেইটিকে নিবন্ধ নিতে পারছে না, কিন্তু আমার ধারণা এর পিছনে খলিল তালুকদার কিংবা কাইপের হাত আছে। কিন্তু আমার মন বলছে এর পেছনে অন্য কারোর হাত আছে। কার হাত? আগে আমি নিশ্চিত হই, তারপর বলবো। জহুরা বেগম এসেছে। এতক্ষণ নামাজ কক্ষে ছেলের জন্য 2 হাত তুলে দোয়া করছিলেন। নুহাস বড় মাকে আসতে দেখে চলে গেছে। জহুরা বেগম ছেলেকে এভাবে শুয়ে থাকতে দেখে বুকের ভেতরটা হা হা করে উঠে। টুপ করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। জাহিন নিজেকে মায়ের সামনে শক্ত রেখে কপট রাগ দেখিয়ে বলল। মা, একদম চোখে জল ফেলবে না, বলে দিলাম। আমি একদম ঠিক আছে। জহুরা বেগম জাহিনের শিউরের পাশে থাকা চেয়ারে বসে ধরা গলায় বলল। কোথায় ঠিক আছিস? ঠিক থাকলে হয়ে বিছানায় পড়ে থাকতি না। মায়েরা সব বুঝে, তারা এতটা বোকা না। জাহিন মুচকি হেসে বলল। আমার বুদ্ধিমান মা। একদম হাসবি না। একবার সুস্থ হয়ে বাড়ি ফিরে চল, তারপর পায়ে শিকল বেঁধে রাখবো যাতে বাইরে যেতে না পারিস।
জাহিন শান্ত দৃঢ় কণ্ঠে বলল। মা, অয়ন্তী কোথায়? ও ঠিক আছে তো? জহুরা বেগম থমকালো। ছেলে তো জানেই না ছেলে যে বাবা হতে চলছে। মাকে এভাবে চুপ মেরে যেতে দেখে জাহিন নড়ে উঠল। নড়াতে যেন পেটের ক্ষত স্থানটায় মনে হলো কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জাহিন ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত গলায় শুধালো। কি হয়েছে মা? অয়ন্তীর কিছু হয়েছে? তুই জলদি সুস্থ হয়ে ওঠ জাহিন। তোর কাঁধে এখন বিশাল বড় দায়িত্ব। হেলাফেলা করলে চলবে না। নিজেকে সুস্থ রেখে মেয়েটাকে আগলে রাখতে হবে, না হলে মেয়েটা ভেঙে পড়বে। আর এই অবস্থায় সব সময় হাসি খুশি থাকা খুব জরুরি। জাহিন অধৈর্য হলো। মায়ের এমন অপ্রাসঙ্গিক কথা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছে মেয়েটার তা না বলে কি উল্টাপাল্টা কথা বলছে আর তাকে চিন্তায় ফেলছে। জাহিন মৃদু চেঁচিয়ে বলল। ওর হয়েছেটা কি সেটা বলো। এখনো হয়নি, তবে আগামীতে হবে। অয়ন্তী প্রেগনেন্ট। তুই বাবা হতে চলেছিস জাহিন। জাহিন ভরকালো, নিরুত্তর রইল। তার দৃষ্টি শূন্য, ঠোঁট জোড়া আলগা হয়ে এলো। পর পর চোখের পাতা কয়েকবার ফেলে জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল। কি মানে তুমি সত্যি বলছো? জহুরা বেগম মলিন হেসে বলেন। হুম। জাহিন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। অবশেষে তার মনোবাসনা পূর্ণ হলো, কিন্তু নিজের উপর বড্ড বিরক্ত হলো। এ সময় তাকে শয্যাশায়ী হতে হলো। এই যে এখন বড্ড ইচ্ছে করছে এই খুশিতে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে তুলতে, কিন্তু বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই। বড্ড রাগ হচ্ছে তার ওই মানুষটার উপর, যে মানুষটার জন্য তার আজ এই অবস্থা। মায়ের কণ্ঠ ভেসে আসলো। অয়ন্তীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়েটার পাগলামি এতটা বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে, না হলে ওর পাগলামিতে বাচ্চাটার ক্ষতি হয়ে যেত। অয়ন্তী জানে এই বিষয়টা? না, জানানোর সময় পাইনি। জাহিন ধীরে বলল। মা, একটা কথা রাখবে? কি? অয়ন্তীকে আমার কেবিনে নিয়ে আসার ব্যবস্থা করো। মানে? প্লিজ মা, এই কথাটা রাখো আমার। জহুরা বেগম বুঝলো ছেলের উত্তেজনা, স্লান হেসে বলল। দেখছি আমি। জহুরা বেগম চলে যান। মা চলে যেতেই জাহিন হাত দিয়ে বেডে চাপড় মারে, বা হাত দিয়ে কপাল শক্ত করে চেপে ধরে। অনুভব করার চেষ্টা করছে অয়ন্তীর পরিস্থিতি, কতটাই চাপ পড়েছে মেয়েটার উপরে, যার জন্য ঘুমের ঔষধ দ্বারা ঘুম পাড়িয়ে রাখতে হলো। অয়ন্তীকে জাহিনের কেবিনে শিফট করা হয়েছে। দুজনের বেড পাশাপাশি লাগোয়া করে রাখা। জাহিন অনেক কষ্টে কাত হয়ে শুয়েছে। অয়ন্তী ঘুমে বিভোর। মেয়েটার দিন দুনিয়া ভুলে গেছে। জাহিন চেয়ে আছে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে। কত নিষ্পাপ মুখখানা, দু চোখের কোণায় কাজল লেপ্টে আছে অতিরিক্ত কান্না করার ফলে। জাহিন রাগান্বিত হলো, তার বইয়ের কাজল লেপ্টে দেওয়ার অধিকার একমাত্র তার আছে। এই চোখের পানির সাহস কি করে হলো তার বইয়ের কাজল লেপ্টে দেওয়ার? জাহিন অয়ন্তীর শরীর থেকে চাদরটা সরিয়ে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত রাখলো। এই ছোট্ট পেটটাতে একটা প্রাণের সঞ্চার হচ্ছে। অধর কোণে ফুটে উঠল হাসি। খুশিতে উত্তেজনায় বুকের ভেতরে ঝড় বইছে। এটা বুঝি নব বাবা হওয়ার আনন্দ। জাহিনের খুব ইচ্ছে করছে অধর জোড়া শুয়ে দিতে অন্নাবৃত্তি পেটটাতে, কিন্তু জাহিন এসব ভেবে জোরে শ্বাস নিল। হাতে নিয়ে এলো অয়ন্তীর নরম গালের নিস্তব্ধ ঘেরা কক্ষে ভরাট কণ্ঠে বলল। অয়ন্তী, আমার বাবুর আম্মু। অয়ন্তী, আমার বাবুর আম্মু। চোখ দুটো খুলে যান। আর কতক্ষণ ঘুমাবে? অপেক্ষা আছে তো আমি। অয়ন্তীর সাড়া নেই। কখন উঠবে আর কতক্ষণ ঘুমাবে এই মেয়ে, ধৈর্য যে আর সইছে না। জাহিনের ক্লান্ত লাগছে। নার্স এর মাঝে একবার চেক করে গেছে। জাহিনের চোখ দুটো কখন যে লেগে গিয়েছে বুঝতে পারেনি। আকস্মিক কারো গঙ্গানির শব্দ শুনে জাহিন চমকে উঠে। চেয়ে দেখে অয়ন্তী ঘুমের মাঝে বিড়বিড় করছে। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর গালে হাত রেখে অধৈর্য কণ্ঠে বলল। অয়ন্তী, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? অয়ন্তী নেতামশাই বলে চেঁচিয়ে উঠে বসলো। লম্বা লম্বা শ্বাস ফেলছে। কোথায় আছে সে? তার নেতামশাই কোথায়? অয়ন্তী বেড থেকে দ্রুত নামতে নিবে, তখনই কিছু একটা ভেবে থমকে গিয়ে পাশ ফিরে তাকাতেই ভরকে উঠল। অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাহিনের
পানে বোঝার চেষ্টা করছে এটা সত্যিই নাকি ভ্রম। জাহিন নির্বাক রইল। অয়ন্তীর ঠোঁট ভেঙে আসছে, এই বুঝি কেঁদে উঠবে। তাই হলো, ঝাঁপিয়ে পড়ল জাহিনের উপর, গলা জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। জাহিন দাঁতে দাঁত কামড়ে পড়ে রইল। চিন চিন করছে ক্ষত স্থানটা, কিন্তু ধৈর্য ধরল। মাঝে মাঝে নিজেই অবাক হয় তার এই অতি ধৈর্যশীল হওয়া দেখে। জাহিন অয়ন্তীর পিঠে আলতো করে চাপড় মেরে বলল, হয়েছে হয়েছে, এবার থামো, আমি ব্যথা পাচ্ছি। অয়ন্তী তরাক করে সরে বসে। ভুলেই গিয়েছিল জাহিনের ক্ষত স্থানের কথা। অয়ন্তী চোখের জল মুছে ভাঙ্গা গলায় বলল, সরি। একটু সাহায্য করো তো, বালিশ দুটো খারাপ করে রাখো। অয়ন্তী তাই করলো। জাহিন ধীরে ধীরে উঠার চেষ্টা করলো। অয়ন্তী চেঁচিয়ে উঠল, কি করছেন, উঠছেন কেন? রিল্যাক্স, আমি ঠিক আছে, আর এখন আমাকে আরো বেশি ঠিক থাকতে হবে। অয়ন্তী বেকুবের মতো চেয়ে রইল। জাহিন আতশোয়া হয়ে বসলো। অয়ন্তীকে হাত বাড়িয়ে কাছে ডাকলো। অয়ন্তী এগিয়ে আসলো। জাহিন নিরেট কণ্ঠে বলল, আরো। অয়ন্তী কাছে আসলো। জাহিন বুকের সাথে অয়ন্তীকে শক্ত করে গেঁথে ধরল। এবার বুকে প্রশান্তি ফিরে এলো যেন। পুরো রুম জুড়ে নীরবতা। জাহিন নীরবতা কাটিয়ে নরম গলায় বলল, তুমি জানো অয়ন্তী, আমাদের মাঝে না একজন আসছে। অয়ন্তী ভ্রু কুঁচকে বলল, কে আসছে? একজন স্পেশাল কেউ। অয়ন্তী সরে গেল, সন্দিহান গলায় বলল। স্পেশাল কেউ মানে? জাহিন ভেবে বলল, যাকে আমি আমার নয়নের মনে করে রাখবো। অয়ন্তীর মুখবয় পাল্টে যাচ্ছে। বুকের ভেতরটা ড্রিম ড্রিম করছে। তাদের মাঝে কাকে নিয়ে আসবে জাহিন? জাহিন ঠোঁট টিপে হেসে বলল, তুমি জানো, স্পেশাল মানুষটা আমাদের মাঝে আছে, কিন্তু তাকে এখন চোখে দেখা যাবে না, তবে কেউ একজন অনুভব করতে পারবে তাকে। অয়ন্তী পুরো রুমটা নজর বুলালো। তারা ছাড়া তো এই রুমে কেউ নেই। আবার কি বলল, চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। কিছুই বুঝতে পারছে না অয়ন্তী। জাহিন মুস্কি হেসে অয়ন্তীর পেটে হাত রাখলো। অয়ন্তী অবাক হয়ে তাকালো। জাহিন সুদৃঢ় কণ্ঠে বলল, এখানে আছে সে, যাকে তুমি অনুভব করতে পারবে। অয়ন্তী বিস্মিত হয়ে বলল, মানে? তুমি মা হতে চলেছ অয়ন্তী, আর আমি বাবা। আমাদের স্বপ্ন বাস্তব রূপে পরিণত হতে চলেছে। অয়ন্তী নিজের পেটে হাত রেখে প্রগাঢ় গলায় আওড়ালো। সত্যি? জাহিন হেসে বলল। হুম। অয়ন্তী আবেশে আপ্লুত হয়ে বলল। আপনি খুশি হয়েছেন নেতামশাই? জাহিন অয়ন্তীর কপালে অধর ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে ফিসেল গলায় বলল, আমি খুশি অয়ন্তী, ভীষণ খুশি। আমার 31 বছরের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা তুমি দিয়েছ। এভাবেই কেটে যায় কয়েক মুহূর্ত। এর মাঝে দরজায় টকা পড়ে। দুজনে দূরে সরে যায়। অয়ন্তীর বাবা মামুনিরা এসেছে। মেয়ের জামাইয়ের দুর্ঘটনার খবর শুনে যত দ্রুত সম্ভব রওনা দিয়েছিলেন, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে দেরি হয়েছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলেও মেয়ের মা হওয়ার খবরটা পেয়ে খানিকটা আনন্দিত হলো। কিন্তু মেয়ে আর মেয়ে জামাইকে সুস্থ দেখে অনেকটা স্বস্তি ফিরে পান। এবার আল্লাহ আল্লাহ করে জীবনের আগামী পথগুলো যেন মসৃণভাবে চলতে পারে। 3 দিন পর জাহিনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। ডাক্তাররা রিলিজ দিতে চায়নি, কিন্তু জাহিন এক প্রকার জেদ ধরেই বাড়ি ফিরে এসেছে। মূলত জাহিন অয়ন্তীর জন্যই এই কাজটা করেছে। মেয়েটাকে কষ্টে ফেলতে চায় না বলে এমনটা করেছে। এই 3 দিন অয়ন্তী বাড়ি থেকে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এই ক্লান্ত শরীর নিয়ে। অয়ন্তী জাহিনকে তার শরীরের কন্ডিশন বুঝতে দিতে চায়নি, কিন্তু জাহিন তার বইয়ের অবস্থা ভালো করেই বুঝতে পেরেছে। আর এই সময় যে একটা মেয়ের শরীরের উপর দিয়ে কি রকম ধকল যায় সেটা সে ভালো করেই জানে। তাই বইয়ের রাগ উপেক্ষা করেই সে বাড়ি চলে আসছে। জাহিন আতশোয়া হয়ে পেটে হাত রেখে সোফায় বসে থাকা রাগান্বিত বইয়ের দিকে তাকিয়ে আছে। অয়ন্তী ভুলেও তাকাচ্ছে না তার দিকে। জাহিন বুঝলো রেগে আগুন হয়ে আছে মহারানী। জাহিন গলা খাকারি দিয়ে নরম কণ্ঠে ডাকলো, অয়ন্তী। অয়ন্তী তেতে উঠল। কথা বলবেন না আপনি আমার সাথে? কি মহাভারত অশুদ্ধ হতো হসপিটাল থেকে সেলাইটা কেটে একেবারে বাড়ি আসলে? হাসপাতালে থাকতে ভালো লাগছিল না, তাই তো বাড়িতে আসলাম। অয়ন্তী মুখ ভেঙ্গিয়ে বলল। হসপিটালে থাকতে ভালো লাগছিল না, যত সব ঢং। জাহিন তপ্ত নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ের রাগ এখন কমাবে কি করে?
কোথায় তার কাছে এসে একটু আদর করবে, মিষ্টি মিষ্টি আলাপ করবে, তা না রাগ করে বসে আছে মহারানী। মেয়ে মানুষ আসলেই ভেজাল এক প্রাণী। জাহিনের মাথা দুষ্টু বুদ্ধি খেলে গেল। অয়ন্তীকে জব্দ কি করে করতে হবে তা সে খুব ভালো করেই জানে। তার জন্য একটু মেলোড্রামা করতে হবে। জাহিন আকস্মিক ব্যথায় চেঁচিয়ে ওঠে। স্বামীর চিৎকার শুনে অয়ন্তী আঁতকে ওঠে। দ্রুত পায়ে জাহিনের পাশে বসে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে, ব্যথা করছে বুঝি? বলেছিলাম না আপনাকে আর কটা দিন হসপিটালে থাকুন, কিন্তু আপনি তো আমাদের কারো কথাই শুনলেন না, নিজে যা বোঝেন তাই করেন আপনি। জাহিন গাল ফুলিয়ে আবদার করল। একটু জড়িয়ে ধরো, তাহলে ব্যথা কমে যাবে। অয়ন্তী ভ্রু কুঁচকে বলল, জড়িয়ে ধরলে ব্যথা কমে যাবে? একদম। অয়ন্তী জড়িয়ে ধরল, তবে খেয়াল রাখলো জাহিন ব্যথা যেন না পায়। জাহিন অয়ন্তীর উন্মুক্ত কাঁধে থুতনি ঠেকিয়ে জোরে শ্বাস টেনে দু চোখ বন্ধ করে রাখলো। কেটে গেল কয়েক মুহূর্ত। অয়ন্তী ধীর কণ্ঠে বলল, ব্যথা কমেছে? জাহিন চোখ বন্ধ করত অবস্থায় অয়ন্তীর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলল, না, কমেনি। অয়ন্তী জাহিনের পিঠে আলতো হাতে চাপড় মেরে খচা দিয়ে বলল, নাটক কম করো প্রিয়, তুমি যে নাটক করছো সেটা আমি খুব ভালো করেই জানি। জাহিন ঝড়ের বেগে অয়ন্তীর সন্নিকট থেকে সরে এসে বিস্মিত কণ্ঠে বলল, কি বললে তুমি? কি বললাম? এই যে আপনার থেকে তুমি বললে। ওইটা তো এমনি এমনি বললাম। না না, একবার যখন আপনার থেকে তুমিতে এসছো, তাহলে তুমি করেই রাখতে হবে। আমি পারবো না। পারতে হবে। নাও, আবার বলো। অয়ন্তী কথা ঘুরিয়ে বলল, এই আপনি দুপুরে খাওয়ার আগের ওষুধগুলো খেয়েছেন? জাহিন মন ভাঙা গলায় বলল, যা বাবা, কিসের মাঝে কি? ছাড়ুন ছাড়ুন, ওষুধ খেতে হবে আপনাকে। অয়ন্তী ঔষধের প্যাকেট নিয়ে বসলো। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অবন্তী পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হলো সবে মাত্র। রিহান অদূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে প্রিয়তমার জন্য। কিন্তু মানুষের এত ভিড় যে প্রিয়তমাকে খুঁজে পাওয়া বড় মুশকিল। তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছে নিজে নির্দিষ্ট একটা স্থানে থাকবে আর অবন্তী সেখানে গিয়ে পৌঁছাবে। রিহানের নজর পড়ে অবন্তীর দিকে, মুখে হাসি রেখে এগিয়ে আসছে তার নিকটে। অবন্তী কাছে আসতেই রিহান প্রশ্ন করল, পরীক্ষা কেমন হয়েছে? অবন্তী কিছুটা সময় নিয়ে বলল, মোটামুটি। মোটামুটি কেন? উফ, এত প্রশ্ন করেন কেন আপনি? কোথায় এত প্রশ্ন করলাম? জাস্ট জিজ্ঞেস করলাম মোটামুটি হলো কেন। আচ্ছা বাবা, মোটামুটি না, ভালো হয়েছে। এবার হয়েছে, এখন চলুন। অবন্তী প্যাসেঞ্জার সিটে গিয়ে বসলো। রিহানও চুপচাপ ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করায় মনোযোগ দিল। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা, কারও মুখে কোনো কথা নেই। অবন্তী চড়া চোখে রিহানকে দেখল। রেগে গেল নাকি তার উপর লোকটা আবার? অবন্তী গলা খাকারি দিয়ে আহ্লাদি গলায় বলল, রাগ করেছেন আপনি আমার উপরে? রিহান দৃষ্টি রাস্তায় রেখেই বলল, রাগ করবো কেন? না, ওই যে একটু আগে। অবন্তীর কথা সমাপ্ত হতে না দিয়েই রিহান বলে উঠল, রিল্যাক্স, আমি রাগ করিনি অবন্তী। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আসার সময়তে এই পথ দিয়ে আসিনি, তাহলে? আমায় তুমি বিশ্বাস করো তো অবন্তী? অবন্তী চমকালো। হঠাৎ এই কথা বলার কারণ কি? অবন্তীকে নীরব দেখে রিহান পুনরায় বলল, কি হলো বলো? অবন্তী আস্তে বলল, করি। জোরে বলো। অবন্তী শ্বাস টেনে জোরে বলল, বিশ্বাস করি আপনাকে। রিহান তৎক্ষণাৎ গাড়ি ইন্টার্ন করলো। গাড়ি চলতে শুরু করলো আগের চেয়ে বেশি গতিতে। অবন্তীর হৃদস্পন্দনের গতি ক্রমশ বেড়ে চলছে। রিহান ঠিক কি করতে চাইছে, কিন্তু রিহানের উপর অবন্তীর এতটুকু বিশ্বাস আছে। আর যাই হোক, রিহান এমন কিছু করবে না যাতে করে তার চোখে সে একজন নিকৃষ্ট পুরুষ হিসেবে আখ্যায়িত হয়। প্রায় 15 মিনিট পর এসে গাড়ি থামলো একটি রিসোর্টের সামনে। গেটের সামনে বড় বড় করে লেখা ফুলবাড়ি রিসোর্ট। রিহান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। অবন্তী ধীর পায়ে নামলো। চারিদিকে ফুলের সমাহার, জায়গাটার নামের সাথে যেন পুরোপুরিভাবে মিলে গেছে।
মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলের ডানা ঝাপটে উড়ে গিয়ে বসছে। অবন্তী মুগ্ধ নয়নে সব চেয়ে দেখছে। রিহান মুচকি হেসে অবন্তীর ছোট হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় বন্দি করে বলল। চলো। অবন্তীকে নিয়ে রিহান বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরটা আধারে ডুবে আছে। অবন্তী ভয়ে আঁকড়ে ধরল রিহানের হাতটা, বলল। রিহান, এত অন্ধকার কেন? ভয় লাগছে তো। ভয় কিসের, আমি আছি তো। রিহান অবন্তীকে নিয়ে কয়েক কদম এগিয়ে যায়। আচমকা রিহান অবন্তীর হাতটা ছাড়িয়ে নেয়, সাথে সাথে দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। অবন্তী ভয়ে কুকড়ে চেঁচিয়ে উঠল। রিহান, কোথায় আপনি? কোনো সাড়া আসলো না রিহানের তরফ থেকে। অবন্তীর বুকের ওঠানামা দ্বিগুণ বেড়ে গেছে ভয়ের চোটে। অচেনা জায়গা হওয়াতে অবন্তী বারবার হোঁচট খাচ্ছে। রিহান এভাবে তাকে বিপদের মাঝে ফেলে রেখে চলে গেল কেন? অবন্তীর শরীর কাঁপছে, কান্না আসছে। কেঁদে দিবে এমন সময় হলদে আলোর ছটা চোখে পড়ল। অবন্তী ততস্তত পায়ে হেঁটে সেই আলোর দিকে এগিয়ে গেল। দরজার কাছে আসতেই থমকে গেল। দেওয়ালে ছোট ছোট ফেরি লাইট দিয়ে লেখা হ্যাপি বার্থডে অবন্তী। অবন্তীর নজর পড়ে টেবিলের উপরে, তাতে একটি কেক রাখা আর চারিদিকে মোমবাতি জ্বলছে। আকস্মিক ঘাড়ে কারো গরম নিঃশ্বাস আর ফিসেল কণ্ঠ ভেসে আসলো। শুভ জন্মদিন প্রিয়তম আমার। অবন্তী হতবিম্ব হয়ে বলল। এসব এসব কি? আর আমার জন্মদিন তো গতকাল চলে গেছে। জানি তো, চলো কেক কাটবে। রিহান সুইচ বোর্ড টিপে পুরো রুম আলোকিত করে অবন্তীকে নিয়ে টেবিলের সামনে আসলো। প্রজাপতি শেপের একটা কেক। রিহান অবন্তীর দিকে চাকু এগিয়ে বলল। নাও কাটো। অবন্তী মৃদু হেসে কেক কেটে রিহানকে খাইয়ে দিল। রিহানও এক টুকরো কেক অবন্তীর মুখে দিয়ে বলল। এবার বলো, কি গিফট চাও? অবন্তী ধরা গলায় বলল। চাই না কিছু আপনার কাছে, আমি শুধু এটাই চাই আপনি সব সময় আমার পাশে থাকুন। সে তো থাকবই, সেটা তুমি চাও অথবা না চাও। তোমার আশেপাশে ছায়া সঙ্গীর মতো আমি থাকবো। রিহান পকেট থেকে একটা লকেট বের করলো। দুটো প্রজাপতি একসাথে ডানা মেলে রেখেছে। রিহান নিজ হাতে অবন্তীর গলায় লকেটটা পরিয়ে দেয়। অবন্তী তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রজাপতির দুটো ছুঁয়ে দিল। রিহান খুশি খুশি গলায় বলল। পছন্দ হয়েছে? সব কিছুতে প্রজাপতি কেন? কারণ আমি চাই তুমি এই রঙিন প্রজাপতির ন্যায় খোলা নীল আকাশে দু ডানা মেলে মুক্তভাবে উড়ে বেড়াও, যেখানে থাকবে না কোনো সংশয়, থাকবে না কোনো ভয়, থাকবে শুধু মনের মাঝে একরাশ চঞ্চলতা। না চাইতেও অবন্তীর গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রিহান প্রিয়তমার চোখের জল মুছে নরম কণ্ঠে বলল। সুখে কান্না করছো নাকি কষ্টে? যদি সুখে কান্না করো তাহলে কিছু বলবো না, কিন্তু যদি কষ্টে কান্না করো তাহলে ভীষণ রাগান্বিত হব তোমার উপর আমি। অবন্তী নিজের ঠোঁট কামড়ে ধরে ভেতরের কান্নাটা আটকে রাখলো। এই কান্না সত্যি সুখের, এই কান্নায় কোনো কষ্ট নেই। অবন্তী অশ্রুসিক্ত নয়নে রিহানের পানে স্থির চোখে চেয়ে রইল। এত ভালো কেন এই মানুষটা? সব দিক থেকে এত নিখুঁত হতে হলো কেন মানুষটাকে? একটু তো খুঁত থাকার প্রয়োজন ছিল। যে খুঁত ধরে অবন্তী ঝগড়ায় লিপ্ত হতে পারত মানুষটার সাথে। এই নিখুঁত মানুষটাকে সত্যি ভালো না বেসে থাকা যায় না। রিহান গলা খাকারি দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে বলল। কেউ চাইলে জড়িয়ে ধরতে পারে, আমি আবার বড় দয়ালু মনের মানুষ, কিছু মনে করব না। অবন্তী ফিক করে হেসে উঠল। রিহান যে ইনডাইরেক্টলি তাকে জড়িয়ে ধরতে চাইছে তা স্বচ্ছ পানির মতো পরিষ্কার। অবন্তী নিজেই 4-5 কদম এগিয়ে রিহানকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে আবেশের চোখ বন্ধ করে নেয়। রিহানও প্রশান্তি হেসে প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরে। জাহিনের রাতের খাওয়া শেষ। এবার ক্ষত স্থানটা ড্রেসিং করার পালা। জাহিন বারবার বলছে সে নিজে করে নিতে পারবে, কিন্তু অয়ন্তীর এক কথা সে করে দিবে। জাহিন অয়ন্তীর হাত থেকে তুলোর প্যাকেটটা নিয়ে বলল। আমি করে নিচ্ছি, তুমি পারবে না। অয়ন্তী চোখ ছোট ছোট করে বলল। চুপচাপ তুলার প্যাকেটটা ফিরিয়ে দিন, না হলে কিন্তু। না হলে কি?
না হলে আমি আজ থেকে এই ঘরে আপনার সাথে এক বেডে থাকবো না। জাহিন অবিশ্বাস্য গলায় বলল। কোথায় থাকবে তুমি? যেখানে খুশি সেইখানে। এই বাড়িতে কি জায়গার অভাব আছে নাকি? ব্ল্যাকমেল করছো নাকি তুমি আমাকে? ধরে নিন তাই। জাহিন হতাশার নিঃশ্বাস ছাড়ল। মানুষের মুখে আগে শুনতো বউয়ের কাছে নাকি স্বামীরা সব হাদা, আজ সেটা প্রমাণিত। জাহিন তুলার প্যাকেটটা এগিয়ে বলল। ঠিক আছে, আপনি করে দেন ম্যাডাম, তাই এই ঘর থেকে চলে যাওয়ার দরকার নেই। অয়ন্তী খুশি খুশি গলায় বলল। আপনার ভালোর জন্য বলছি, আমি ড্রেসিং করে দিই, কারণ জ্বালা পোড়া করলে ফু দিতে পারবো আমি। জাহিন মৃদু হাসলো। কত ভালোবাসা তার জন্য। বউয়ের এত ভালোবাসা কই রাখবে সে? জায়গার অভাব পড়ে যাবে তো। জাহিন পুরো উদাম। অয়ন্তী মনোযোগ সহকারে তুলোতে ঔষধ লাগিয়ে ধীরে ধীরে জাহিনের ক্ষত স্থানটা চেপে ধরে। জাহিন কেঁপে ওঠে। অয়ন্তী তা লক্ষ্য করে ফু দিতে দিতে সম্পূর্ণ কাঁটাটা স্পর্শ করলো। অয়ন্তী গর্বের সহিত বলল। দেখলেন, বলেছিলেন তো পারবো না, এবার দেখলেন কত সুন্দর করে ড্রেসিং করে দিলাম, নার্সদের থেকেও ভালো করে, বুঝছেন? অয়ন্তী জাহিনের দিকে তাকালো। জাহিন অনিমেষ ভঙ্গিতে চেয়ে আছে। অয়ন্তী ভ্রু নাচিয়ে বলল। কি দেখেন? জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর কপালে চুলগুলো সরিয়ে বলল। আমার নার্স বউকে। ঠিক আছে, আর দেখতে হবে না, এবার শার্টটা পরে নিন। অয়ন্তী জাহিনকে শার্ট পরিয়ে চলে যেতে নিবে, তখনই জাহিন তার হাত চেপে ধরে। অয়ন্তী প্রশ্নবোধক নয়নে তাকায়। কোথায় যাচ্ছ? প্লেটগুলো নিচে রেখে আসি। সকালে রাখবে। কথাটা বলে জাহিন অয়ন্তীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অয়ন্তী শকিত গলায় বলল। ব্যথা পাবেন তো? পাবো না। দুজনে নীরব। কয়েকক্ষণ পর জাহিন মলিন স্বরে বলল। অয়ন্তী, আমার যদি কিছু একটা হয়েছে তো তাহলে তুমি কি করতে? অয়ন্তীর কপালে ভাঁজ পড়ল। কিছু একটা হয়ে যেত মানে? এই ধরো আমি। জাহিন আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না, তার আগেই অয়ন্তী জাহিনের ঠোঁট জোড়া নিজের অধীনে নিয়ে নেয়। জাহিন স্তব্ধ। অয়ন্তী সরে আসলো। এই অতি অল্প সময়ের মধ্যেও কি করলো এই মেয়ে? অয়ন্তী রুক্ষ কণ্ঠে বলল। আরেকবার যদি এই কথাটা উচ্চারণ করেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। জাহিন অয়ন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। ঠিক আছে, আর উচ্চারণ করবো না। রাত 11:15 বাজে। নুহাস নিচ থেকে পানির বোতল ভরে নিয়ে নিজ রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু মাঝপথে যারার রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। মনটা আকুপাকু করছে বউয়ের কাছে যাওয়ার জন্য। তাগড়া জোয়ান একটা পোলা বউ থাকা সত্ত্বেও কিভাবে বউ ছাড়া একা থাকবে? সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। নুহাসের দ্বারাও সম্ভব নয় বউ ছাড়া থাকা। নুহাস টুক করে বউয়ের রুমে ঢুকে পড়ল, কিন্তু তার আদুরে বউটা কোথায়? ওয়াশরুমেও নেই। গেল কোথায়? তৎক্ষণাৎ যারা ব্যালকনি থেকে আসলো, হাতে ভেজা কাপড়। এত রাত পর্যন্ত কাপড় বাইরে থাকার দরুন কুয়াশায় ভিজে গেছে। নুহাসকে দেখে যারা চক্ষু চরক গাছ, হতবাক হয়ে চেয়ে আছে। এই লোক এত রাতে এখানে কি করছে? যারা কিছু বলার জন্য উদ্যত হতে নিবে, তৎক্ষণাৎ নুহাস বড় বড় কদম ফেলে যারা সন্নিকটে এসে যারা শীতল শরীরটা নিজের উষ্ণ বাহুডোরে এনে এক অভিনব কাজ করে বসে হতভম্ব হয়ে থাকা যারার সহিত। যারা কয়েকবার চোখের পাতা ঝাপটালো, আস্তে ধীরে আবেশে চোখ বন্ধ করে নিল, খসে পড়ল কাপড়গুলো নিচে। হাত দুটো জড়িয়ে ধরেছে নুহাসের গলা। যারাও নুহাসের পাগলামিতে সায় দিল। নুহাস যেন তাতে আরও পেয়ে বসেছে। যারার ছোট্ট দেহটা গিয়ে ঠেকে দেওয়ালে। নুহাসের উষ্ণ বেহায়া হাতের বিচরণ বইতে শুরু করলো যারার শীতল শরীরে। নুহাস সরে আসলো। নিস্তেজ কক্ষে দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আনন্দিত হচ্ছে। যারা লাজুক হাসলো। নুহাসও প্রক্ষাপেটে হেসে পুনরায় প্রেয়সীর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই যারা মুখ ঘুরিয়ে নেয়। নুহাস আহত কণ্ঠে বলল। কি হলো? আর না। কেন? যারা নুহাসের চোখে চোখ রেখে বলল। বাবার শর্তের কথা ভুলে গেছো? নুহাস অসহায় গলায় বলল। মেয়ে কবে থেকে এত শ্বশুর মশাইয়ের বাধ্য মেয়ে হলো? যারা ভ্রু কুঁচকে বলল। কি বলতে চাইছো? আমি বাবার কথা অমান্য করি? নুহাস মুস্কি হেসে যারাকে পাজা কোলে তুলে নেয়। যারা নুহাসের গলা জড়িয়ে ধরে। নুহাসের চোখের চাউনি বড্ড এলোমেলো। এই চাউনিতে যে এক পবিত্র
আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে সেটা যারা স্পষ্ট টের পাচ্ছে। আচ্ছা, এই ডাকে সে যদি সাড়া দেয় তাহলে কি খুব অন্যায় হয়ে যাবে? অবশ্যই অন্যায় হবে না। নুহাসের সম্পূর্ণ অধিকার আছে তাকে কাছে পাওয়ার, তাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার। যারা শুকনো ঢোক গেল, তল পেটে সুপ্ত হয়ে থাকা প্রজাপতিগুলো ডানা মেলতে শুরু করলো। নুহাস যারাকে বিছানায় শুয়ে দিয়ে প্রেয়সীর কপালে চুমু খেয়ে বলল, গুড নাইট। নুহাস উঠতে নিলে বাধাপ্রাপ্ত হয়। বাধা পাওয়ার উৎসের দিকে তাকালে দেখে যারা তার জ্যাকেটের কলার আঁকড়ে ধরে রেখেছে। নুহাস প্রশ্নবোধক নয়নে যারার দিকে তাকায়। যারা প্রাণ ভরে শ্বাস টেনে বলল, আজকের রাতটা এখানে থেকে গেলে হয় না? নুহাস তৎক্ষণাৎ হাসলো, বলল, ভেবে বলছো তো? পরে আফসোস করবে না তো? যারা চোখ বন্ধ করে দুপাশে মাথা নাড়ায়। নুহাস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, যদি তুমি ভেবে থাকো তোমার সাথে ঘুমিয়ে আমি সারা রাত কাটাবো, তাহলে তুমি ভুল মিসেস যারা। যারা চমকে তাকালো। নুহাস নিজের কলার ছাড়িয়ে উঠে দরজার দিকে এগিয়ে যায়। যারা উঠে বসে। তার মুখে আমাবস্যার চাঁদ নেমে আসলো। যারা চায় না নুহাস এই ঘর থেকে চলে যাক। যারা খুব করে চায় নুহাসের বুকে মাথা রেখে ঘুমাতে। যারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে রইল। কিন্তু দরজা লাগানোর শব্দ পেয়ে চোখ মেলে তাকাতেই দেখে পুরো রুম আধারে নির্লজ্জিত হয়ে আছে। যারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নুহাস লাইট নিভিয়ে দিয়ে গেছে। আকস্মিক নিজের গালে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে যারা চমকে ওঠে। কে? ভেসে আসে গভীর বিমোহিত কণ্ঠস্বর। যেখানে বউ চাইছে স্বামী তার কাছে থাকুক, সেখানে স্বামী কি করে বউকে অপেক্ষা করে চলে যাবে? যারা আধো আধো কণ্ঠে বলল। নুহাস ভাই, আমি তো... নুহাস যারাকে কথা বলার সুযোগ না দিয়ে যারাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেই যারার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ব্যাকুল হয়ে বলল, আমি তোমাকে চাই যারা, খুব করে চাই। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আমি আর সইতে পারবো না এই অসহনীয় যন্ত্রণা। যারা কিঞ্চিত কেঁপে উঠল। এত ব্যাকুল কণ্ঠ শুনে যারার হৃদয় থমকে গেছে। নুহাস যারার কোনো সাড়া পেল না। যারা হয়তো চায় না তার সান্নিধ্যে আসতে। নুহাস নিজেই নিজের কাজে লজ্জিত হলো। বড্ড অধৈর্য হয়ে পড়েছে সে হয়তো। নুহাস ঠোঁটে ঠোঁট চেপে সরে আসতে নিলে যারা গলা জড়িয়ে ধরে। নুহাসের দেহে যেন প্রাণ ফিরে আসে। মুহূর্তের মাঝেই যারাকে গভীর থেকে গভীরতমভাবে ছুঁয়ে দিল। একে একে সরে যেতে শুরু করলো সকল আবরণ। যারার সর্বাঙ্গে নুহাসের বেসামাল হাতের বিচরণ বয়ে চলছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে যারার ছোট্ট দেহখানা। মাঝে মাঝে অস্পষ্ট সুরে কুকড়ে উঠছে মেয়েটা। চোখের কোণায় নোনা জল। যারা কয়েকবার নুহাসকে বাধা দিলেও নুহাস তা সম্পূর্ণ অগ্রাহ্য করে কাতর কণ্ঠে বলে ওঠে, প্লিজ যারা, বাধা দিও না। এত বছরের সুক্ত হওয়া থাকা ভালোবাসা উজাড় করে দিতে দাও তোমার দেহ থেকে, অন্তরস্থল থেকে। রাত ৩টা বাজে। নুহাসের সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এত বছরের কোমল লুকায়িত ভালোবাসাগুলো অসহনীয় যন্ত্রণায় পরিণত করে তুলেছে যারার নরম শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। নুহাসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে থাকা যারা অস্পষ্ট সুরে গঙ্গিয়ে উঠছে। নুহাস যারার ক্লান্ত দেহটা টেনে নিজের বক্ষস্থলে রেখে দু হাতে জড়িয়ে ধরে। শরীরটা এভাবে নড়ে উঠাতে যারা ডুকরে কেঁদে ওঠে। প্রেয়সীর কান্না শুনে নুহাস ব্যাকুল হলো। হৃদয়ের গহীনে ঝড় বইতে শুরু করলো। নুহাস যারার চোখের জল মুছে সারা মুখে চুমুতে ভরিয়ে কাতর গলায় বলল, সরি রান, আই রিয়েলি সরি। বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়। যারা নিশ্চুপ রইল। গলার স্বর তার ক্ষীণ। নুহাস যারার মাথায় হাত বুলিয়ে বলল, বেশি ব্যথা দিয়ে ফেলেছি জান। যারা চোখ মুখ খিচে নেয়। লজ্জায় তার মরি মরি অবস্থা। আর নুহাস কি বলছে এসব? যারা নিজেকে আরো গুটিয়ে নেয় নুহাসের মাঝে। এই মুখ এবার নুহাসকে কি করে দেখাবে সে? নুহাসের চোখে চোখ রাখলেই তো তাদের কাছে আসার মুহূর্তগুলো ভেসে উঠবে দু চোখে। নুহাস যারার অস্থিরতার কারণ বুঝতে পেরে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে মজার স্বরে বলল, এত লজ্জা? লজ্জা না একটু আগে চুরি করলাম?
এখন কাক ডাকা ভোর, কিন্তু আজকাল আর কাকদের আনাগোনা দেখা যায় না আগের মতো। তারা যেন বিলুপ্ত হয়ে গেছে। তাদের কর্কশ ডাকটা মানুষদের বিরক্তর কারণ হয়ে আর দাঁড়ায় না। হারিয়ে গেছে এই পরিবেশ থেকে তারা, সাথে মানুষের মন থেকেও মুছে গেছে তাদের নাম। নুহাস দু চোখ মেলে তাকায়, ভেসে ওঠে যারার লাল মুখশ্রী, ঠোঁটের কোণে নুহাসের তৃপ্তির হাসি। কিন্তু যখনই মেয়েটার যন্ত্রণার কথা মস্তিষ্কে হানা দিল, তখনই হাসিটা মলিন হয়ে যায়। নুহাস যারার গালে হাত রেখে নরম গলায় ডাকলো, যারা উঠবে না? যারা ঘুমের মাঝে নড়ে উঠল, কিন্তু ব্যথায় জর্জরিত হয়ে চোখ মুখ খিঁচে নেয়। নুহাস কিছু একটা ভেবে উঠে পড়ল। জানালার পর্দা সরিয়ে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। আজানের প্রতিধ্বনি ভেসে আসছে দূর থেকে। তাকে যেতে হবে, না হলে কেউ দেখলে সিনক্রেট হতে পারে। কিন্তু যারাকে এই অবস্থায় রেখে কি করে যাবে? আগে নিজে ফ্রেশ হতে হবে, তারপর যারাকে পরিপাটি করে এই ঘর থেকে বের হতে হবে। নুহাস ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যারার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় বেডের দিকে। তৎক্ষণাৎ যারাকে কোলে তুলে নেয়। যারা আধো আধো চোখে তাকায়, ক্ষীণ গলায় বলল, কি করছো নুহাস ভাই? নুহাস কিছু না বলে ওয়াশরুমে যারাকে নিয়ে আসে। পা দুটো রাখে ঠান্ডা ফ্লোরে। যারার শরীর কেঁপে উঠে ঠান্ডায়। নুহাসকে আঁকড়ে ধরে বলল, ঠান্ডা লাগছে। একটু অপেক্ষা করো, যারা সব ঠিক হয়ে যাবে। পরপর অনুভব করলো সর্বাঙ্গে ঠান্ডা পানির ছোঁয়া। যারা ছিটকে দূরে সরে যায়। নুহাস চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? যারা অন্যদিকে মুখ করে বলল, আমি আমি করছি, তুমি যাও। পারবে? হুম। নুহাস যারার জড়তা বুঝতে পেরে ঠিক আছে বলে ওয়াশরুম থেকে বের হয়ে পড়ে। ওয়ার্ড্রপ থেকে যারার কাপড় বের করে তা যারাকে দিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়ে দেয়। এখন অপেক্ষা শুধু যারার বের হওয়ার। ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে নুহাস দ্রুত পায়ে যারার নিকটে আসে। ফুলে গেছে মেয়েটার চোখ মুখ। নুহাস নিজেই নিজের উপর ক্রুদ্ধ হলো, কিন্তু তারই বা কী করার ছিল? তখন যেন নিজস্ব সত্তাকে হারিয়ে বসেছিল। নুহাস ঢোক গিলে যারার গালে হাত রেখে বলল, খুব বেশি খারাপ লাগছে? যারা মাথা নাড়িয়ে না বুঝালো। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওষুধ নিলে ঠিক হয়ে যাবে তোমার, কিন্তু তার আগে চুল শুকাতে হবে তোমার। বলে যারাকে কোলে তুলে নেয়। নুহাস যারাকে বেডে বসিয়ে হেয়ার ড্রায়ার এনে চুল যত্ন সহকারে শুকিয়ে দিয়ে যারাকে বেডে শুয়ে গায়ে কম্বল টেনে যারার কপালে চুমু খেয়ে কোমল কণ্ঠে বলল, আমাকে এবার যেতে হবে, তুমি ঘুমাও। নুহাস উঠতে নিলে যারা দুর্বল হাতে নুহাসের হাত ধরে ক্ষীণ গলায় বলল, আর একটু থাকো প্লিজ, আমি ঘুমিয়ে গেলে না হয় চলে যাও। দুর্বলতায় ঘিরে রাখা প্রেয়সীকে নিজের বুকের সাথে গেঁথে ধরে। যারা বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। নুহাস প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না। দুজনে নীরব। যারা নীরবতা ভেঙে বলল, কটা বাজে? 5:30। তুমি যাও এবার, কেউ দেখলে আবার এটা নিয়ে কথা উঠবে। তুমি ঘুমাও, তারপর যাব। না না, তুমি এক্ষুনি যাবে। একটু আগে তো বললে তুমি তুমি ঘুমালে তারপর যাওয়ার জন্য। এখন কি হলো? মত পাল্টে গেছে। ঠিক আছে, আমি এখন চলে গেলে কারো নজরে পড়বো না, কিন্তু এই দাগগুলো কারো থেকে কিভাবে আড়াল রাখবে? নুহাস কানের নিচটায় আঙ্গুল ছুঁয়ে বলল। যারা পাল্টা জবাব দিল, আজকে রুম থেকে বেরই হব না আমি, বের হলেই মাফলার দিয়ে ঢেকে রাখবো। আকস্মিক নুহাস যারার গলায় মুখ ডুবিয়ে দেয়। নুহাসের এহেন কাণ্ডে যারা হকচকিয়ে ওঠে। পরপর অনুভব করলো নুহাসের ছোট ছোট আদরে ভরা পরশগুলো। যারা আবেশে চোখের পাতা বন্ধ করে নেয়। ভেসে আসে নুহাসের হিম শীতল গলা, তোমাকে গভীরভাবে ছোঁয়ার জন্য ধন্যবাদ যারা। আমাকে এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ। তোমাকে আমার সংগ্রামকে হৃদয়ে ঠাঁই দেওয়ার জন্য ধন্যবাদ যারা। নুহাস মুখ তুলে যারা নুহাসের দু চোখের পাতা চুমু খেয়ে আবেগী গলায় বলল, তোমাকেও ধন্যবাদ আমার স্বামী আমাকে এত ভালোবাসার জন্য। নুহাস তৃপ্তিময় হেসে যারাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আজ থেকে দুটি দেহ দুটি হৃদয় মিলিয়ে একাকার হলো। দুজনের হৃদয়ে দুজনের নাম লেখা আজ পূর্ণতা পেল। সকাল 10টা বাজতে চলল, কিন্তু যারা রুম থেকে বের হয়নি।
দরজার খিল দিয়েছে তো দিয়েছে, খোলার নাম নেই। জহুরা বেগম অনেকবার মেয়েকে ডেকে গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু মেয়ের এক কথা, মা সারা রাত জেগে পড়াশোনা করেছি, এখন একটু ঘুমাতে দাও, আমি পরে খাবো। অবশ্য যারার পেটে খিদে না পাওয়ারও কথা। ওর রুমের ভেতরে যা যা খাবার আছে সেটা হয়তো শেখ বাড়ির রান্নাঘরেও নেই। যারা এসব খেয়েই রুমে পড়ে রয়েছে, কিন্তু এসবে কি আর ভাতের স্বাদ পাওয়া যায়? নুহাসকে সকাল সকাল বের হতে হয়েছে। জাহিন অসুস্থ হওয়ার দরুন দলের সবটা দায়িত্ব তার উপরে এখন। নুহাস সব দিক সামলে 11টার দিকে বাড়ি ফিরে। নুহাসকে দেখে জহুরা বেগম বলল, নুহার, তুই কি যারার সাথে ঝগড়া করছিস? নুহাস ভরকালো, হঠাৎ এই কথা বলছে। কেন বড় মা? না তো। তাহলে এই মেয়ে ঘর থেকে বের হচ্ছে না কেন? আমি ভেবেছি তোর সাথে অভিমান করেছে, তাই হয়তো রুম থেকে বের হচ্ছে না। ও খেয়েছে? না। তুমি ওর খাবারটা আমাকে দাও, আমি যাচ্ছি। নুহাস যারার খাবার নিয়ে দরজার সামনে এসে যারা বলে ডাক দিতেই যারা দরজা খুলে দেয়। নুহাস এক পলক যারাকে দেখে ভেতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে বলল, খাবে না? যারা ঠোঁট ফুলিয়ে বলল। একজন নিজ হাতে খাইয়ে দিলে খাবো। নুহাস চমকানো হাসলো, যারার হাত ধরে বিছানায় এনে বসিয়ে বলল। কে সে জনটা? যারা উদাস হলো। নাম বললে চাকরি থাকবে না। নুহাস যারার মুখে এক লোকমা ভাত দিয়ে কপট রেগে বলল, কার এত বড় সাহস যে আমার বউয়ের চাকরি খেয়ে ফেলবে? আমার বউটা কি চাকরি করে? যারা আবার চিবুতে চিবুতে বলল। ক্রেট বলা যাবে না। যারার খাওয়া শেষ, এবার ঔষধ খাওয়ার পালা। নুহাস প্যান্টের পকেট থেকে 2 পাতা ঔষধ বের করে একটা পাতা থেকে ঔষধ বের করে এগিয়ে দিল। যারা প্রশ্ন করলো, এটা কি? ঔষধ। তা তো জানি, কিন্তু কিসের ওষুধ? ব্যথার। যারা চুপচাপ খেলো। নুহাস অন্য পাতা থেকে আরেকটা ঔষধ এগিয়ে দেয়। যারা আবারও প্রশ্ন করে, এটা কিসের ওষুধ? নুহাস থমকালো, কি উত্তর দিবে? তার একটা ভুলের জন্য যদি মেয়েটার ভবিষ্যৎ খারাপ হয়, তাহলে সত্যি নিজেকে ক্ষমা করতে পারবে না। এই মেয়ে নিজেই বাচ্চা, আর বাচ্চার দেহে যদি আরেক বাচ্চা আসে, তাহলে বিপদের উচ্চ সীমায় পৌঁছাতে সময় নেবে না। মেয়েটার সামনে বোর্ড পরীক্ষা, আর সে কিনা আবেগের বশীত হয়ে যারা নুহাসকে চুপ মেরে যেতে দেখে বলল, কি হলো? কিছু না, ওষুধটা খেয়ে নাও। যারা চোখ ছোট ছোট করে বলল, কি ওষুধ খাওয়াতে চাইছো তুমি আমাকে? নুহাস অবাক হলো। আরে কি ওষুধ খাওয়াবো? এটা ভিটামিন, শরীরে শক্তি পাবে। কথা না বলে খেয়ে নাও। খাবো না। কেন? আগে তুমি খাও, তারপর আমি। নুহাস চোখ বড় বড় করে বলল, কি? এতে এত চমকানোর কি আছে? তুমিই বললে ভিটামিন, আর তোমারও তো শক্তির দরকার, তাই না? তাই আগে তুমি খাবে, পরে আমি। নুহাস চোখ বন্ধ করে নেয়। এই মেয়ে কি বলছে এসব? সে কিভাবে এসব ওষুধ খাবে? এ কোন খেসারতে পড়ল? যারা চেঁচিয়ে উঠল। কি হলো, খাও। নুহাস দাঁতে দাঁত চেপে ধরে। কিছু বলার নেই, এই মেয়ে যা জেদি, সে না খেলে এই ঔষধ কিছুতেই খাবে না, আর হিতে বিপরীত হবে। নুহাস হেসে বলল, খাচ্ছি। নুহাস চুপচাপ ওষুধ খেয়ে নিয়ে আরেকটা ওষুধ যারার দিকে এগিয়ে বলল, এবার তুমি খাও। যারাকে ওষুধ খাইয়ে দিয়ে নুহাস যত দ্রুত সম্ভব নিজের রুমে এসে দরজা লাগিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে জিহ্বার নিচে রাখা ঔষধটা বেসিনে ফেলে মুখে পানি দিয়ে কুলি করলো। শেষে কিনা তাকে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খেতে হলো, ভাবা যায়। যদিও বা সে খায়নি, তারপরও সমান তালে কুলি করেই যাচ্ছে। প্রায় 5 মিনিট পর নুহাস ওয়াশরুম থেকে বের হয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে যারার সান্নিধ্যে এত সহজে আর সে যাবে না। পরের বার যদি এই মেয়েকে ওষুধ খাওয়াতে গিয়ে আবার এমনটা হয়। নুহাস চোখ বন্ধ করে নেয়, তার ঘুমানোর দরকার, চোখ জ্বলছে খুব। জাহিন পাক্কা 20 দিন পর বাড়ি থেকে বের হচ্ছে। সেলাই কাটা হয়েছে, সন্ধ্যা নেমেছে ধরণীতে। আপাতত ত্রিনব আর জাহিন মুখোমুখি বসে আছে। মূলত জাহিন নিজেই ত্রিনবের পার্টি অফিসে এসেছে। ত্রিনব মুখ খুলল। এখানে আসার কারণ কি? জাহিন পেপার ওয়েটটা ঘুরানো থামিয়ে বলল, তুমি জানো, তুমি প্রথম ব্যক্তি সুস্থ হয়ে যার সাথে আমি দেখা করতে এসেছি। তা কেন দেখা করতে এসেছেন? জাহিন গলার স্বর নিচু করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
ত্রিনব হক চোকালো। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? রিল্যাক্স, এতটা অধৈর্য হলে চলে? তার আগে তো তোমাকে সমবেদনা জানানো দরকার। সমাবেদনা? কিসের সমাবেদনা? এই যে তুমি প্ল্যান করে আমাকে ছুরি মারলে একজন নাবালক ছেলেকে দিয়ে, অথচ দেখো আমি না মরে তোমার সামনে সশরীরে উপস্থিত। এতে কি সমবেদনা জানানোর প্রয়োজন নয় তোমাকে? ত্রিনব চমকে উঠল, কথা আটকে আসলো। কি যা তা বলছেন? আমি কেন আপনাকে মারতে যাব? জাহিন সশব্দে হাসলো, বলল। তোমার এই আটকে আসা গলার স্বরেই বলে দিচ্ছে তুমি কি করতে চেয়েছিলে। ত্রিনব তরাক করে উঠে চেঁচালো। আপনি আমার ওপরে মিথ্যা অভিযোগ আনছেন। আরে উত্তেজিত হচ্ছে কেন? প্লিজ সেট। এভাবে উত্তেজিত হলে শরীর খারাপ করবে, বোকা ছেলে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি যেহেতু উত্তেজিত হয়ে পড়ছো তাহলে কথা বাড়িয়ে লাভ নেই। আমি বরং তোমাকে সারপ্রাইজে দিই, কি বলো? ত্রিনব বসলো। জাহিন পকেট থেকে ফোন বের করলো। কয়েকক্ষণ পরেই ত্রিনবের ফোন শব্দ করে উঠে। জাহিন চোখে ইশারা করে বলল। দেখো কি সারপ্রাইজ দিলাম তোমাকে। ত্রিনব নিজ ফোন চেক করে কিংকর্তব্য বিমুখ হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন ঠোঁটে হাসি রেখে বলল। কি পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ হয়েছে। এত সুন্দর নাচ দেখলে যে কারো পছন্দ হবে। তার উপর যদি আশেপাশে এমন আগুন আগুন সুন্দরী মেয়ে থাকে তাহলে তো কথাই নেই। এমন জীবনই তো তোমার মতো ছেলেটা চায়, তাই না? ত্রিনব আমতা আমতা করে বলল। এই ভিডিও আপনি কোথায় পেয়েছেন? জাহিন দু হাত ডেস্কের উপরে রাখলো। ওসব কথা বাদ দাও। তার আগে এটা বলো, তুমি রাজনীতিতে আসতে গেলে কেন? তুমি তো ভালো ডান্সের নর্তকী হতে পারতে। কি সুন্দর কোমর দোলাচ্ছ, মাতাল হয়ে গানের সাথে সাথে মেয়েরাও তোমার কাছে ফেল। ত্রিনব দাঁতের পাটি শক্ত করে নেয়। জাহিন ফোন ঘুরাতে ঘুরাতে বলছে। একবার ভাবো, তোমার এই সুন্দর কোমর দোলানো নাচটা জনগণ দেখলো, তখন কি হবে? সবাই তো তোমার ফ্যান হয়ে যাবে একেবারে। কিন্তু দেখো, জনগণ ফ্যান হওয়ার আগে আমি তোমার কোমর দোলানো নাচের ফ্যান হয়ে গেছে। আচ্ছা একবার নাচটা আমাকে একটু দেখাবে? জাহিন এবার সিরিয়াস হলো, দাঁত কামড়ে বলল। তুমি জানো, তোমার জন্য আমার জীবনের সেরা মুহূর্তটা আমি উপভোগ করতে পারিনি। তোমার গুণে গুণ ওই দিনটা বেছে নিতে হলো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তোমরা কি ভাবো আমি ভদ্র একটা ছেলে? আমি এতটাও ভদ্র নেই। তোমাকে ওয়ার্নিং করছি ত্রিনব, আমাকে শান্তিতে থাকতে দাও। এরপর যদি তুমি কোনো উল্টাপাল্টা কর্ম করো রাজনৈতিক বিষয়ের বাইরে কি আমার সাথে, তখন তোমার রাজনীতির ক্যারিয়ার কিন্তু মাটিতে মিশিয়ে দিতে বেশি সময় লাগবে না আমার। জাহিন উঠে দাঁড়ায়। তুমি যদি ভেবে থাকো কারোর মাধ্যমে আমার ফোন চুরি করিয়ে নেবে তাহলে তুমি ভুল। কারণ ভিডিও ক্লিপের শত শত কপি আছে আমার কাছে। তাই নিজের ভালো চাইলে শুধরে যাও, শান্তিতে থাকো, আর অন্যকেও শান্তিতে থাকতে দাও। বলেই জাহিন চলে যায়। ত্রিনব রেগে মেগে ডেস্কের উপরে যা ছিল সব এক ঝটকায় নিচে ফেলে দেয়। দিনের শব্দ শুনে দৌড়ে আসে। এসব দেখে উদ্বিগ্ন হলো। কি হয়েছে ভাই? ওই জাহিন শালা কি বলে গেছে? তুমি অনুমতি দাও একবার শুধু, ওই শালার খুলি উড়িয়ে দিব গুলি করে। ত্রিনব জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল। না, এমন কিছুই করবি না। ওর হাতের মুঠোয় আমার ক্যারিয়ারের সুতো আছে, তাই আপাতত এসব সংস্কৃতা থেকে বিরত থাকতে হবে। কেটে গেছে আরো এক সপ্তাহ। জাহিন সবে শাওয়ার নিয়ে বের হয়েছে। কোমরে টাওয়াল পেঁচানো তার। বেডের দিকে তাকাতে দেখে তার ড্রেস নেই। অয়ন্তী না রেখেই চলে গেছে। জাহিন চুল আঁচড়াতে আঁচড়াতে আলমারি খুলতেই চোখ কপালে। তার জামা কাপড় কোথায়? জামা কাপড়ের কোনো অস্তিত্ব নেই পুরো আলমারি জুড়ে। গেল কোথায় সব? চোর এসেছিল নাকি তার ঘরে? জাহিন অয়ন্তীকে ডাকলো চেঁচিয়ে। কিছুক্ষণ পর অয়ন্তী রুমে আসলো। জাহিনকে শুধু টাওয়াল পরা দেখে বলল। কি আপনি এভাবে টাওয়াল পরে আছেন কেন শুধু? আমার জামা কাপড় কোথায় অয়ন্তী? অয়ন্তী নিজের ঠোঁট কামড়ে ধরে। বার কয়েকবার চোখের পাতা ফেলল। বোকা বোকা চাউনি ফেললো জাহিনের পানে। জাহিন বউয়ের চাউনি দেখে বুঝে ফেলল এই মেয়ে নির্ঘাত কোনো আকাম ঘটিয়েছে। কয়েক সপ্তাহ যাবৎ অয়ন্তীর জ্বালায় জাহিন অতিষ্ঠ হয়ে গেছে। তাও সেটা দাঁত কামড়ে সহ্য করে নিচ্ছে। মাঝে মাঝে চিন্তা হয় তার মতো এত ধৈর্যশীল পুরুষকে এই মেয়ে দিনকে দিন অধৈর্য হওয়ার পথে বাধিত করছে। জাহিন শান্ত গলায় বলল। কি করেছো আমার জামা কাপড়গুলো? আসলে হয়েছে কি, আলমারি খুলতেই একটা বাজে গন্ধ এসে নাকে লাগলো। গন্ধটা কোথা থেকে আসছিল জানেন? জাহিন টেনে টেনে বলল। কোত্থেকে আসছিল? আপনার শার্ট প্যান্ট পাঞ্জাবি থেকে। তাই আমি আপনার সব ড্রেস লন্ড্রিতে দিয়ে দিয়েছি। তার আপনার জামা কাপড়গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে।
জাহিন নির্বাক। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এই মেয়ে কি শুরু করেছে? তাকে পাগল বানিয়ে ছাড়বে দেখা যায়। জাহিন রাগ দেখাতে গিয়েও রাগ দেখালো না অয়ন্তীর উপর, রাগটা সংযত করলো। জাহিনকে চুপ করে যেতে দেখে অয়ন্তী বলল, ভালো করে নি এমন দুর্গন্ধযুক্ত কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে বলেন। জাহিন হেসে উঠল, পাগলের মতো হাসতে হাসতে বলল, খুব ভালো করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। এবার আরেকটা ভালো কাজ করে দাও। কি কাজ? সব জামা কাপড় তো লন্ড্রিতে দিয়ে দিয়েছ, এবার রিহান অথবা নুহাসের কাছ থেকে আমার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে এসো। কেন, আপনার শার্ট প্যান্ট আছে তো? আছে বুঝি, তা কোথায়? অয়ন্তী ওয়ার্ড্রপ খুলে শার্ট প্যান্ট বের করে বলল। এই যে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে উঠল। বাঁচে গেল। জাহিন প্যান্ট শার্ট পরে ফিটফাট হলো। অয়ন্তী ঘুরে ফিরে স্বামীকে দেখতে দেখতে বলল, কোথায় যাচ্ছেন এত সাজুগুজু করে? জাহিন সুরে সুরে বলল। দু চোখ যেখানে যায় সেখানে। অয়ন্তী নিজের পকেটে হাত রেখে অভিযোগের সুরে বলল, শুনেছিস তোর বাবার কথা? ওরা দুই চোখ যেখানে যায় সেখানে নাকি চলে যাবেন। জাহিন হেসে হেসে বলল। দেখি সে কি বলছে তোমার অভিযোগ শুনে। জাহিন অয়ন্তীর কাছে এসে হাঁটু ভেঙে বসে অয়ন্তীর পেটে কান পাতল। কিছুক্ষণ চুপ থেকে জাহিন বলল, তোমার মাকে কানে কানে বলে দিও, বাবা যদি এমন উদ্ভট উদ্ভট কাজ করে থাকে সে বিরত থাকে। অয়ন্তী তেতে উঠল। কি? আমি উদ্ভট উদ্ভট কাজ করি? জাহিন দাঁড়িয়ে অধৈর্য গলায় বলল, হেই না না, আমি মজা করেছি, আমি বরং আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই অয়ন্তীর কপালে চুমু খেয়ে দৌড়। জাহিন জানে এবার অয়ন্তী একা একা এই নিয়ে সারাক্ষণ বকবক করবে। যখন সে বাড়ি আসবে তখন অভিমান করে দূরে দূরে থাকবে তার থেকে। এই অভিমান ভাঙাতে অবশ্য জাহিনকে কিছু না কিছু নিয়ে আসতে হয় অয়ন্তীর জন্য। কিন্তু এতে জাহিন বিরক্ত হয় না, বরং ভালোই লাগে ভালোবাসার মানুষটার পাগলামিগুলো। এই পাগলামিগুলো সহ্য করা তো তার জন্য কিছুই না, যেটা অয়ন্তী হাজার গুণ যন্ত্রণা সহ্য করে তাকে দিতে চলেছে। মাঝে মাঝে রাতে যখন অয়ন্তী গভীর ঘুমে থাকে তখন জাহিনের মাথায় চিন্তা ভর করে, এটা ভেবে বাচ্চা প্রসবের সময় অয়ন্তীর কিছু হয়ে যাবে না তো। পরক্ষণে এমন অশুভ চিন্তা করার জন্য নিজেই হাজারটা গালি দেয়। সব কিছু ভালো হবে, কোনো কিছুই খারাপ হবে না তার সাথে, তার গোটা পরিবারের সাথে।